কইছি এই দেশের বাটপার তারাইবার লাগি এরকম আধা পাগলা এমপি জরুরি। এই দেশের চুর বাটপার হলে টেকাইবার লাগি এরকম আধা পাগলা উকিল ব্যারিস্টার জরুরি। ফুটিদের কথা কে শুনে? শেখ হাসিনার কাছে যাওয়ার জাফরুল্লাহ কাজীর কুত্তা, ওই জাফরুল্লাহ কাজীর দালাল, ওই চোর, পাটপার, পকেটবাজ, ধর্ষণকারী, ওই শিশুকা ধর্ষণকারী, মেয়ে মানুষের দালাল, ওই চোর, ওই পকেটবাজ, ওই ভীতু কাপুরুষ নিরীহ জনগণের উপরে আঘাত করছেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে ব্যারিস্টার সুমনকে অনেক বক্তব্য দিতে দেখেছেন, যেখানে তারা বলছে দালালদের জন্যই আমি এমপি মন্ত্রী হয়েছি, তাদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য। এদিকে মির্জা কাদের বলেছেন যে নিক্সন চৌধুরীর বয়স কতদিন, যে বর্তমানে সেই এমপি হয়েছে, সে নোলাফুটিদের উদ্দেশ্য করে বলেছেন যে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কোনো আশঙ্কা রাখেন না। সেখানে বিশেষ করে যে কথাগুলো আলোচনা করেছেন, সে আলোচনার মধ্যে অনেক কিছুই তথ্য উঠে এসেছে। এদিকে নিক্সন চৌধুরী বলেছেন যে মির্জা কাদেরকে উনি আস্থা ছেড়ে দিবেন না, প্রত্যেকটা মানুষের আঘাতের রক্তের পরিবর্তে সেই রক্তই ঝরাবে। এদিকে বিশেষভাবে যে বক্তব্যগুলো প্রদান করা হয়েছে, সে বক্তব্যগুলোর মাঝে অনেক কিছুই গোপন তথ্য রয়ে গেছে। তবে কি নিক্সন চৌধুরী এর প্রতি উত্তরে অনেক কিছুই করতে চেষ্টা করবে, নাকি এই প্রতিজ্ঞা ধরে উনি আবারও বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটাবে, যে তার যে জনগণ আছে, তার যে দলের নেতাকর্মীরা আছে, তাদের উদ্দেশ্যে যে বক্তব্যটা ঘোষণা করেছেন, সে বক্তব্যতে কখনো কোনো কারণে তার কোনো শ্রমিক এই বক্তব্যকে কেন্দ্র করে চুপ করে বসে থাকবে, নাকি সেই সূত্র ধরে আবারও আন্দোলন সৃষ্টি হয়ে যাবে? তাহলে এই বাস্তবতা এটাই কি প্রমাণ করে যে নিক্সন চৌধুরী যে কথাগুলো বলে, প্রত্যেকটা কথাই বাস্তবের সাথে মূল উদ্দেশ্য বন্টন। ওই জাফরুল্লাহ কাজীর কুত্তা, ওই জাফরুল্লাহ কাজীর দালাল, ওই চোর, পাটপার, পকেটবাজ, ধর্ষণকারী, ওই শিশুকা ধর্ষণকারী, মেয়ে মানুষের দালাল, ওই চোর, ওই পকেটবাজ, ওই ভীতু কাপুরুষ নিরীহ জনগণের উপরে আঘাত করছেন। আমি ফারুক ভাইরে বলছি, আপনি হসপিটালে যান। প্রশাসন জাফরুল্লাহর কাছে বিক্রি হয়ে যাইয়া ফারুক চেয়ারম্যানকে তারা অ্যারেস্ট করে, ফারুক ভাই বলে গুলি করছে। হ্যাঁ, আমি বাংলা থেকে রওনা হয়ে আসছি, আমি অধীরে বলছি বাংলাদেশের এমন কোন প্রশাসন জন্ম নেয় নাই যে আমার একটা কর্মী। তারপরে ডিসি আসছে, এসপি আসছে, ডিআইজি আসছে, আমি বলছি আমি ফারুক রে ছাড়া যাব না। হ্যাঁ, আমার চেয়ারম্যান নিরীহ, যদি ধরতে হয় তাহলে ওই ধর্ষণকারী, দালাল, জাফরুল্লাহ চোর, পকেটবাজ, ছিনতাইকারী, বাটপার, ওই শিশুরে ধরতে হবে। আমি সাবধান করে দিচ্ছি, একটা নমুনা দেখাইছি, আমার বদ্ধতারে আমার দুর্বলতা মনে করা যাবে না। আমি তখনই বুঝছি যখন সন্ধ্যা 7টার সময় বোরখা পইরা জাফরুল্লাহ কাজী আরিচা দিয়ে ঢাকা পার হয়ে গেছে, তখনই আমি বুঝছি এই দালাল, এই যুদ্ধ অপরাধী, এই রাজাকার যখন বোরখা পড়া কাউরে না পড়া ফেরি পার হয়ে চলে যাচ্ছে, তখনই বুঝছি ষড়যন্ত্র আছে। আর তার 10 মিনিটের মধ্যে আমি খবর পাইছি ফারুক ভাই অ্যারেস্ট হয়েছে। আমি বলছি 5 বছর যে কাজী জাফরুল্লাহ, আপনি যত বড় প্রেসিডিয়াম হন, আপনি যা হন, জনগণের শক্তি সবথেকে বড় শক্তি। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিয়াতে 20,000 জনগণ সেদিন ফারুক ভাই এবং আমাদের আন্দোলনে 20,000 জনগণ পুলিয়া, মানিকগ্রাম, চামড়া, বাংলা পৌরসভা, হামিরদি, চুমুরদি এবং পুকুরিয়া সব জায়গায় মা জাতি সহ লক্ষ লক্ষ মানুষ সেদিন উঠে গেছে। এটাকে বলে জনগণের আন্দোলন। জাফরুল্লাহ কাজী সাহেব আরেকটা ষড়যন্ত্র করলে কাপড় নিয়ে যাইতে পারবেন না। জনগণের
ভোট বাধা দিয়েন না। জনগণ উন্নয়নকে ভোট দেবে, জনগণ ভালোবাসাকে ভোট দেবে, জনগণ তাদের সাথে তাদের সন্তানকে ভোট দেবে। আপনার মতন একটা কুখ্যাত চোর, আপনার মতন দালাল, রাজাকার, যুদ্ধাপরাধী এদেশের মানুষের ভোট ছিনায় নিতে পারবেন না। আপনি বলে দক্ষিণবঙ্গের সিংহ পুরুষ চাচা, তো সিংহ তো আমি লইছি, এখন বাকি আছে পুরুষ, সেইটাও 30 তারিখ জনগণ কাইটা দিব। আর চোর ছেঁচড়া পালেন, এই চোর ছেঁচড়াদের 30 তারিখের পরে আপনার মোবাইল তো বন্ধ থাকবে। আপনি কাজী চাচা এই থাবা দেখছেন, ভালোভাবে দেখেন, এটা কিন্তু সিংহর থেকেও বড় থাবা। আর এই থাবা কিন্তু টোকাই টোকাই ধরবে না, এই থাবা কিন্তু আপনারে ধরবে, আপনারে। আর ইজ্জত থাকলে অমন প্রেসিডিয়াম বহুত নিক্সন চৌধুরীর গোয়ার তল দিয়ে যায় আসে। আরেকবার প্রশাসন যদি কোন ষড়যন্ত্র করে, আমি যদি হুকুম দিতে নাও পারি, রাস্তাঘাট বন্ধ করে দেবেন, দোকানপাট বন্ধ থাকবে, জাফরুল্লাহ কাজীর বাড়ি ঘেরাও হবে, চতুর্দিক দিয়ে যাইয়া জাফরুল্লাহর বাড়ির ইটা শুদ্ধা করে নিয়ে আসবে। ফারুক চেয়ারম্যান সে কোনো অন্যায় করে নাই, এই শিশু, এই দালাল, ধর্ষণকারী, রাজাকার রে বাচ্চা, এই চোর, এই যে একটা সন্ত্রাসী, ওর জবাব যেভাবে ও রক্ত ঝরাইছে আমার নেতা কর্মীর। আমি কালকে হসপিটালে ফরিদপুরে গেছিলাম, একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি দিদার, আমি তাকে দেখছি, তার দিকে তাকানো যায় না। আমি একটা কথা লাভলো, যারা ঢাকায় আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, একটা রক্ত বিধা যাবে না। যতগুলো রক্ত ঝরছে শিশুর শরীর থেকে, এর থেকে 100 গুণ রক্ত ঝরানো হবে। আমরা ভদ্রতা করছি, 5 বছর অত্যাচার অন্যায় সহ্য করছি, 144 ধারা দিছে, ব্রিজ করতে গেছে 144 ধারা দিছে, রাস্তা করতে গেছে 144 ধারা দিছে, নেতা কর্মীদের মিথ্যা মামলা দিছে। কি হয়েছে? জাফরুল্লাহ সাহেব বোরখা পয়লা বলাইতে হয়েছে। এখন হয়েছে আরেক দালালের বাচ্চার দালাল পাগলা, আর পাগলামি আমি ছুটাই দেবো সফি পাগলা। রাইতের অন্ধকারে কাজী বাড়িতে গরুর মাংস দেয়া ষড়যন্ত্র করে। যদি কলিজায় ছেদর থাকে জাফরুল্লাহ, যদি রাজনৈতিক নেতা হন, যদি মনে করেন জনগণ আছে, তো ভোট চাইতে নামেন না কে? থানায় একটা মিটিং করেন না, যান বৌরে পাঠান কুতকুত খেলাইতে, পোলারে পাঠান উস্তা দিয়ে গন্ধ শুকতে, আর নিচে বইয়া বইয়া কাজী বাড়ি আয়েন, দুটা ষড়যন্ত্র করেন, যান গিয়া কে ভোটারের কাছে যাবেন না? ওই মা চাচিরা পিসা দিয়া এমন বাড়ি দিব, গোয়া দিয়া বাইরে যাইবে। এদিকে নিক্সন চৌধুরীর সমস্ত বক্তব্য শুনে তার যে নেতা কর্মীরা আছে তারা খুব উত্তাল সৃষ্টি হয়ে গেছে। কেননা একজন নেতা যদি এইভাবে বক্তব্য দেয় যে রক্তর বদলে রক্ত নেওয়া হবে, তাহলে তার নেতাকর্মীরা কখনোই বসে থাকবে না। তবে এটা দেশের জন্য কতটা ভালো এবং কতটা খারাপ যা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তবে নিক্সন চৌধুরীর এই বক্তব্যটা দেওয়া কতটুকু যৌক্তিক, যা জিনিসটা আপনারা অবশ্যই এটাকে বিচার বিবেচনায় নিয়ে আসবেন। কেননা দেশের যে নেতা, সেই নেতাই যদি নিজেকে হুঙ্কার দিয়ে বলে যে আমরা এই রক্তের বদলে রক্ত ছাড়া কোনো কিছুই নিব না, আমার নেতাকর্মীকে যেভাবে হামলা করেছে আমরাও সেভাবে হামলা করব, কেন দেশের জন্য এ ধরনের কার্যকলাপ? এরা কি আসলেই নেতৃত্ব দিতে এসেছে দেশের, নাকি এরা দেশে হট্টগোল শুরু করতে চেয়েছে? এরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে নিয়েছে, এরা জনগণকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে নেতারা সবাই ঠিক থাকবেন, কিন্তু মারা যাবে জনগণ। তবে বিশেষ করে এই ধরনের যে বক্তব্য, এগুলোকে অবাঞ্ছিত মনে করা হচ্ছে। এগুলো বক্তব্যর কোনো যুক্তিকতা নেই, এবং এই যুক্তিকতা অযুক্তিকতা নিয়ে মির্জা কাদের যে কথাগুলো বলেছেন, সে কথাগুলোর মাঝে অনেক অযৌক্তিক কিছু কথা রয়ে গেছিল।
যা মির্জা কাদেরের বক্তব্যের কিছু দৃশ্য আপনারা শুনতে পারবেন এই এই অবশ্যই ভিডিওর শেষ দিকে। কিন্তু কেন, কী কারণে এইভাবে পাল্টাপাল্টি জব শুরু হয়েছে? এদিকে ব্যারিস্টার সুমনের বক্তব্যে অনেক কিছু আভাস পাওয়া গেছে, যে আভাসগুলা হতে পারে আগামীর প্রধানমন্ত্রী, অনেকেই বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। চলুন আমরা মির্জা কাদেরের কিছু বক্তব্য। হ্যাঁ, আর রাজনীতির বয়স হবে না আপনার বয়স। হ্যাঁ, আই সুনুপুটি, ঠিক আছে, আমরা সুনুপুটি, আমরা গ্রামে থাকি, ভাষা অসুন্দর হইলেও ঠিক আছে, আমি মানি নিলাম, আমরা সুনুপুটি। আমনে ভালো মানুষটা, আমনে আঙ্গ ত্যাগী নেতা জাফরুল্লাহ সাহেবের বিরুদ্ধে স্বতন্ত্র দাঁড়াই এমপি হয়েছেন ভোট চুরি করি, ঠিক নয়? দৈহিক শক্তি আছে, ওই আন্ডু গান্ডু পান্ডু এরা আছে, এজন্য আপনি ভোটে দিচ্ছেন, ঠিক আছে না? শেখ হাসিনার কাছে যাইতে আমনের মতো রাগা বোয়ালদের কি দরকারি বলি? হ্যাঁ, আমনে একরাম নিজামদের অনুসারী। রাজ্যা কি করেন এমপি সাহেবেরা? মদ আর নারী নিয়ে থাকেন, সেলিউট মারে পুলিশ যায় সেখানে। হায় রে দেশ, হেমিয়ারা ন, আর মিথ্যা কথা কেছিনি, পুলিশ বাজারে সেলিউট মারে। আমাকে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে চান, কেউ প্রধানমন্ত্রী বানাইতে চান, যে যে পরিমাণ ভালোবাসেন এই পরিমাণ আমাকে বানাইতে চান। পুরা হোল ওয়ার্ল্ডের সব মিডিয়া এটার দিকে তাকায় আছে কি হচ্ছে না হচ্ছে। এখন আমি আরেকটা লাইভ করে, আমি তো অ্যাটেনশনের জন্য লাইভ করি, আমি তো কোনো রেগুলেশনিস্ট না যে আমি লাইভ করে এমন রেগুলেশন করব দেশে সরকার টরকার যা আছে সব ভেঙে চুরে মানে একদম শেষ করে দিয়ে আমি নিজে একটা প্রধানমন্ত্রী। আমি শুধু একটা কথাই সবসময় বলি, এই দেশের ভালো যদি আপনি ঠিক মতো চান তাইলে আপনাকে অপমান হইতে হবে, বেইজ্জত হইতে হবে, অথবা আপনি স্বাভাবিক মৃত্যু আপনার হবে না। সরকারের কোনো কাজ যদি ভালো হয় আমি প্রশংসা করতে রাজি, এবং আমি চাই যে একটা ভালো সরকার বাংলাদেশে দাঁড়াক। আমি কিন্তু এরকম না যে সবসময় বিরোধী মনোভাব আপনার আমার, আমি চাই যে মানুষ ভালোটা সামনে নিয়ে আসুক, খারাপটা যে খারাপ এটা বলুক। আমি যেটা চাই এটা হচ্ছে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও এই দেশে প্রধানমন্ত্রী হয়েও আপনি আপনার অবস্থান ধরে রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। আমিও জানি, আর এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তো পরে আপনি ইজ্জতের সাথে আমি বিদায় নিতে পারবো কিনা এটা নিয়ে আমি টেনশনে আছি। কারণ বাংলাদেশে কোনো ভালো ক্যারেক্টার যদি তৈরি হয় তাকে এটার একদম নিঃস্ব করার আগ পর্যন্ত কিছু মানুষ নিজের খেয়ে লেগে যায়। বাংলাদেশের মানুষের চরিত্রের মধ্যে যে কি আছে আমার জানা নাই। ওই যে আপনি বাংলাদেশে দিতে গেলে শহীদ হতে হবে, আপনি বেঁচে থেকে বাংলাদেশের মানুষের সবার মন খুশি করতে পারবেন না। প্রশংসা পাওয়ার জন্য শুরু করি নাই, শুরু করার পর প্রশংসা পেয়েছি। গালাগালির জন্য কোনো কাজ করি নাই, কোনো কাজ করতে গিয়েই তো গালাগালি খেয়েছি। আমি মনে করি যে আমি যা যা করছি, আমি সবসময় বলি যে আমি একদম তৃণমূল একটা পরিবার থেকে উঠে আসা একটা ছেলে। আমি এত প্রশংসা পাওয়ারও যোগ্য না, এত গালি খাওয়ারও কথা না। তো আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ব্লাডে হয়তো আমার কোনো একটা জায়গায় আছে যে এরকম অন্যায় দেখলে, দুর্নীতি দেখলে আমি দাঁড়াই যাই। আর আমি তো একজন ব্যারিস্টার, মানে হলো গিয়ে ইঞ্জিনিয়ার বাড়তেছে, ডাক্তার বাড়তেছে, ব্যারিস্টার বাড়তেছে ঠিকই, কিন্তু নৈতিক মানুষ বাড়তেছে না। এই যে যারা আজকে মার্ডারের সাথে জড়িত, তারা ইঞ্জিনিয়ার হইলেও তো সমস্যা ছিল বাংলাদেশের। এরা ইঞ্জিনিয়ার হইলেও তো দেশটারে ডুবাই দিত। এরা ছাত্রলীগ করে, তো ছাত্রলীগের উপকার তো এরা করে নাই। এরা ছাত্রলীগ না, এরা যে কোনো দল করলে, যে কোনো পোস্টে গেলে রাজনীতি থাকবে, অপরাজনীতি বন্ধ হবে। রাজনীতি বন্ধ করে দিলেন, তাহলে ছাত্রদেরকে মোটিভেট করবে কি? আপনি নেতৃত্ব তো গড়ে উঠে হচ্ছে গিয়ে ছাত্র রাজনীতি থেকেই। যে ধরনের নেতৃত্ব কোনটা, যে আগে যে সব নেতারা আমাদের বাংলাদেশে উঠে আসছেন, আপনি এখন ধরেন তৃণমূল পর্যায়ে থেকে যদি আমি উঠে আসি, আমি যে সার্ভিসটা দিতে পারবো, আমার ছেলে আমেরিকা থেকে থাকা অবস্থায় হঠাৎ করে তারে নিয়ে আসলে সে কি এই সার্ভিসটা দিতে পারবে? কারণ ছাত্র রাজনীতির কারণটা কি? কারণ হচ্ছে কি, আমি ছাত্র অবস্থায় আপনি ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবেন,
ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলবেন। এগুলা কথা বলতে বলতে আপনি উপরের দিকে যাবেন, জাতীয় রাজনীতিতে যাবেন। এখন আপনি যদি ছাত্র রাজনীতি বন্ধ করতে পারেন, বন্ধ করলে ছাত্রদের এই জায়গাটাতে একটা গ্যাপ পড়বে, কিন্তু এইটা তো গ্যারান্টি দিতে পারবেন না যে নৈতিক ছাত্র তৈরি হবে। আপনাকে ছাত্র রাজনীতি রেখেই এইটাকে যারা লালন করেন তাদেরকে বলতে হবে যে ছাত্রদেরকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। আর ছাত্রলীগ বন্ধ করলে যুবলীগ বন্ধ করা লাগে না? আমি মনে করি ভাই, ধরেন আমারও তো পরিবার আছে, এদের বিরুদ্ধে কথা বলা আর শহীদ হওয়া প্রায় সেম। একটা জিনিস নিশ্চিত হবে, আমি আপনি দুর্নীতি করতে পারবো, কিন্তু মনে মনে থাকবে যে কখন যে ধরা পড়ি। আগে এই চিন্তাটা অনেকের ছিল না। অনেকে ভাবছেন যে বাংলাদেশে দুর্নীতি করলে কোনো অসুবিধা নেই, বরং দুর্নীতি আপনাকে প্রোটেকশন দিবে। 70% লোক ঘুষটাকে আমাদের সমাজের অংশ মনে করে। আর সরকার বদলাইলেই বা সরকার চেঞ্জ করলেই যে সব চেঞ্জ হয়ে যাবে তা না। আমাদের আগে দরকার হচ্ছে গিয়ে, সরকার তো আর একজনে হয় না, শুধুমাত্র শেখ হাসিনা বা জননেত্রী শেখ হাসিনা দিয়েই সরকার হবে না। উনি যেভাবে কথা বলেন, যে এই পর্যন্ত যেভাবে যে পরিচয় দিয়েছেন সততার, বা কথা বললে এটার উপর স্ট্যান্ড থাকার, এরকম আরও কিছু লোক তৈরি হোক সরকারের ভিতরে অথবা আওয়ামী লীগে, তাইলে দেখবেন। আর বিরোধী দলেও আমি বলবো, যারা বিরোধী দল করেন, বিরোধী মনোভাব আছে, বিরোধী দল তো খুব একটা নাই। বিরোধী দল যিনি থাকার কথা, ধরেন বিএনপি তো একদম, মানে আমি তো মনে করি যে আওয়ামী লীগের উত্থানের পিছনে আওয়ামী লীগের যতটুকু অবদান, তার চেয়ে একটা বড় অবদান হচ্ছে গিয়ে বিএনপি তো নিজেই তার কার্যক্রম দ্বারা সহযোগিতা করেছেন আওয়ামী লীগকে এই পর্যায়ে আসতে। এখন যদি আপনি কোনো জায়গায় যদি বলেন যে আওয়ামী লীগের তো জবাবদিহিতার জায়গা নাই, আওয়ামী লীগের তো জবাবদিহি করা লাগে না কারণ বিরোধী দল নাই, আমি বলবো যে ভিতরে যাচ্ছি না আর বেশি। এই যে আওয়ামী লীগকে যে যারা জবাবদিহিতার জায়গাতে মানে নাই এখন যারা বলেন, তাদের এটাও জানা উচিত বা বোঝা উচিত, এখানে বিরোধী দলও তাদেরকে সহযোগিতা করেছেন, এই বিরোধী দলের নেতৃবৃন্দরা। সরকারি দল বা আওয়ামী লীগের যদি পতন হয় তাহলে হয়তো বিএনপি, অনেকে মনে করেন, আমি কিন্তু তাও মনে করি না। আওয়ামী লীগের যদি পতনও হয় তাও আমার কাছে মনে হয় বিএনপি দাঁড়াবে না, হয়তো অন্য কেউ দাঁড়াইতে পারে। জাতীয় পার্টি এটা শুধু নামে আছে, এটা আপনি একটা ফরম্যাট মেনটেন করার জন্য আছে। প্রকৃত অর্থে বিরোধী দল যেটা, এটা কিন্তু আমার কাছে মনে হয় যিনি খাচ্ছেন তিনি তো খেতে পারতেছেন। আমাদের সবচেয়ে বড় সম্ভাবনার জায়গাটাই এটা। তরুণদের কারণেই কিন্তু সরকার হয়তো আরও স্লো হইতে পারতেন। সরকারি দলের এই ছাত্রলীগের নেতারাই তো ছিলেন। তরুণদের এই সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে একটা প্রেশার তৈরি হয়েছে, তরুণরা তো যা দেখে তাই বিশ্বাস করে। ওরা তো আগে থেকে কোনো কিছু ফরম্যাট করা না, ওরা একটা মৃত্যুকে মৃত্যু হিসাবেই দেখে, জুলুমকে জুলুম হিসাবেই দেখে। আমরা ধরেন তরুণ যারা না, তারা হয়তো অনেক কিছুর সাথে কম্প্রোমাইজড হয়ে যায়, কিন্তু তরুণরা তো ওইরকম না। তো বাংলাদেশের মতো জায়গায়, এত বেশি মানুষের দেশে সব সময় মানবাধিকার তো রক্ষা করা যায় না, অনেক জায়গায় ক্ষেত্রে দেখা যাচ্ছে লঙ্ঘন হচ্ছে। তো এই লঙ্ঘনটা তো চোখে পড়ে। তো চোখে পড়লে ধরেন একজন তরুণ না যিনি বয়স্ক, ওনার মধ্যে যেভাবে প্রভাব ফেলে, তরুণদের মধ্যে তো স্পষ্টতই সারা পৃথিবীব্যাপী তো তরুণদের মধ্যেই তো প্রভাব পড়বে এবং তরুণরাই তো আগে আসবে। এটার ধারাবাহিকতায় আমি মনে করি বাংলাদেশের তরুণরাও এরকম ক্ষোভে ফেটে পড়ে। রোহিঙ্গাদের যে ব্যাপারটা আমাদেরকে বাংলাদেশিদেরকে কিভাবে বিপদে ফেলছে দেখেন। রোহিঙ্গা তো জায়গা না দিয়ে আমাদের কোনো পথও ছিল না, আমরা তো এতগুলা লক্ষ লক্ষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারি না। এখন এটা আন্তর্জাতিক সোসাইটিকেই, বাংলাদেশ, ইন্ডিয়া বা এটা একটা ইন্টারন্যাশনাল পলিটিক্স হয়ে গেছে। এখন তো আর শুধু কেউ চাইলেই ওদেরকে বিদায় করে দেয়া বা এইভাবে এখন বার্মা বা মায়ানমারের আগে আসতে হবে, আমি মনে করি এখন গলার কাটা। দর্শক, ইতিমধ্যে আপনারা তিনজন ব্যক্তির বক্তব্য শুনেছেন। তিনজন ব্যক্তির বক্তব্যের মধ্যে কার বক্তব্যটা কতটুকু কোন যুক্তিভাবে ব্যবহার করা হয়েছে, যে যুক্তিগুলো প্রকাশ করা হয়েছে, এই যুক্তিগুলোর মধ্যে সঠিকভাবে কারটাকে ব্যবহার করা যায় বাংলাদেশে। কেননা নিক্সন চৌধুরী যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য বাংলাদেশে রক্ত ঝরানো বক্তব্য। এদিকে মির্জা কাদের যে বক্তব্য দিয়েছে, এটাও বাংলাদেশে রক্ত ঝরানোর যে বক্তব্য।
কিন্তু ব্যারিস্টার সুমন দিয়েছেন অন্য পন্থার বক্তব্য। উনি বলতে চেয়েছেন যে বাংলাদেশে আমাকে কখনো কেউ প্রধানমন্ত্রী বানাচ্ছেন, কেউ বা স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন, কেউ বা আইনমন্ত্রী বানাচ্ছেন। এগুলোর পিছনে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো যার যেটা মনে ভালো লাগছে, যে যেটা মনে চাচ্ছে সে সেটাই করতে বলছে এবং সে সেটাই চাচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে যে সমস্ত কথাগুলো আলোচনা হচ্ছে, আমাদের ভারত বাংলাদেশ, বিশেষ করে যে মায়ানমার, এরা সবই হচ্ছে একটা কঠিন পলিটিক্সের রাষ্ট্র হয়ে গেছে। এখানে স্বার্থ ছাড়া কেউ কাজ করতে চায় না। সবাই একটা জিনিস মনে করে যে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি না করে নিজেকে নিজেই একত্র হয়ে এক হয়ে নিজেকেই সারা জীবন প্রতিষ্ঠিত করে রাখতে চায়। এগুলোই হচ্ছে আমাদের বাংলাদেশের মূল রাজনীতি। তবে কেন এ ধরনের রাজনীতি ব্যারিস্টার সুমন এগুলোকে বুঝে উঠতে পারছেন না। তবে ব্যারিস্টার সুমন একটা কথাই বলেছেন যে বাংলাদেশে কিছু দালাল শ্রেণীর যারা নেতা আছেন তাদেরকে এই দেশ থেকে খুব দ্রুতই তাড়াতে হবে, না হলে দেশের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালাম।